শেখ হাসিনা কলকাতায় এসেছেন। ২৬ মার্চের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন, বাংলাদেশে আসবেন, সেই রকম ঘটতে যাচ্ছে। তো সেই রকম যদি ঘটতেও যায়, শেখ হাসিনা যদি মনে করেন যে ২৬ মার্চের মধ্যে তিনি দেশে আসবেন, তার দেশে আসার মতো ক্যাপাসিটি তৈরি হয়েছে, কিংবা তার দেশে এসে জেল বরণ করতেও তার কোনো দ্বিধা নেই, যে কোনোভাবেই হোক তিনি যদি দেশে আসতে চান, তাহলে তিনি যেখানে আছেন, দিল্লিতে আছেন, দিল্লি থেকে তো ঢাকার সরাসরি ফ্লাইট রয়েছে, তো দিল্লি থেকে ঢাকার ফ্লাইটে চলে আসতে পারেন, কলকাতায় আসার কোনো দরকার নেই, এরকম বলা বলি, এরকম লেখালেখিও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরের চাপ তো ছিলই, আমার মনে হয় যে সেনাবাহিনী থেকে প্রচন্ড চাপে পড়েছিল তারা। আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় এসেছেন, এই খবরটা উঠেছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। সার্জিস আলমের কথাটাই মুখ্য কথা এবং আওয়ামী লীগের সভানেত্রী তার কথাটা মুখ্য কথা, সেই মুখ্য কথা দুটো পরে আলোচনা করছি। আগে মাসুদ কামালের প্রসঙ্গে যাই। মাসুদ কামাল বলেছেন যে এই দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ইলিয়াস হোসেন সাংবাদিক, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একাধিক দুর্নীতির কথা বলেছেন। মাসুদ কামাল এই দুজনের অপসারণ দাবি করেছেন, সাংবাদিক মাসুদ কামাল, এবং বলেছেন যে ডক্টর ইউনূস যদি এদেরকে অপসারণ করতে না পারেন কিংবা না রাজি হন, তাহলে তার নিজেরই পদত্যাগ করে চলে যাওয়া উচিত। কেন বললেন? তিনি বললেন এই কারণে যে প্রধান উপদেষ্টার কথা এই দুজন শুনছেন না, প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করছেন, অধ্যত্বপূর্ণ কথা বলছেন। মাসুদ কামালের দৃষ্টিতে কি সেটি কি এমন কথা বললেন যে মাসুদ কামাল সেটাকে অধ্যত্বপূর্ণ বলছেন? দুদিন আগেই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি বিদেশি প্রতিনিধিদের কাছে যে আওয়ামী লীগকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। তার মানে হচ্ছে সরকারের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত হলে সেটা তো সব উপদেষ্টাদেরই সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা কোনো কিছু জানিয়ে দেওয়ার পর সেই ব্যাপারে দ্বিমত পোষণ করে কোনো উপদেষ্টা যদি কোনো কথা বলেন, কোনো ফেসবুকে পোস্ট দেন, কোনো বক্তব্য রাখেন, তাহলে এটা সরকার বিরোধী এবং তার শপথ ভঙ্গ করার সমতুল্য। যেহেতু এই দুজন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ তিনি বলছেন আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না, এই কথা তিনি যখন বলছেন তখন আবার তিনি এটাও বলছেন, তাকে বলতে শোনা গেছে, আর একটা গণমাধ্যম তাকে উদ্ধৃত করে শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ, তার ডিটেলে গেলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান না। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। প্রধান উপদেষ্টা যখন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, তখন তার উপদেষ্টা এবং সব থেকে জুনিয়র উপদেষ্টা তিনি বলছেন কি যে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের খায়েশ হয়েছে, যে খায়েশটা বিপজ্জনক। প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য মাসুদ কামাল বলেছেন যে এই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া উচিত অতি সত্বর, উপদেষ্টা পরিষদের মান সম্মান রাখার জন্য। কারণ এরা প্রধান উপদেষ্টার কথা মানছেন না, এরা শপথ ভঙ্গ করছেন, আর যদি এদেরকে না সরান আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে আপনারই পদত্যাগ করে চলে যাওয়া উচিত, এমন মন্তব্য তিনি করলেন। এই মন্তব্য যখন তিনি করলেন, যে কথাটা শুরুতে বলেছিলাম সার্জিস আলমের কথা, গতকালকে আমরা তাদেরকে সমাবেশ করতে দেখলাম, গতকালকে মানে আজকে রাতের আগের বিকেলেই তারা সমাবেশ করলো শাহবাগে, জনসমাবেশ তাদের যে প্রত্যাশা মতো সেই প্রত্যাশা মতো হয়নি। আগেই বলেছি যে 1-1.5 মানুষের হয়তো সমাবেশ হয়েছে, কিংবা খুব বেশি হলে 2000 মানুষের সমাবেশ হয়েছে। আপনারা যে কেউ পরীক্ষা করতে পারেন যে শাহবাগে জাদুঘরের সামনে রোড ডিভাইডারের এক পাশে
দুই পাশে না, এক পাশে শাহবাগ থানা আর এক পাশে জাতীয় জাদুঘর, মাঝখানে একটা বিশাল রোড ডিভাইডার, জাদুঘরের সামনে সামান্য একটু জায়গা, সেই জায়গাতে অনেকখানি অংশ ফাঁকা রেখে ছিল এবং তারা যেভাবে দাঁড়িয়েছিলেন গোল হয়ে, সেই গোল বৃত্তের মাঝেও অনেক জায়গা ফাঁকা ছিল। এক অংশ পূরণ করেছে সাংবাদিকদের একটা বিশাল সংখ্যক মানুষ, আর অংশগুলো ভরাট করেছে। জাদুঘরের সামনের পুরো অংশ ভরাট হয়নি, হয়তো 2/3 জায়গা ভরাট হয়েছে। সেখান থেকে অনুমান করা যায় যে তাদের সেই সমাবেশে কেমন জনসমাবেশ হয়েছে, কেমন মানুষ সাড়া দিয়েছে। এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই স্পেসিফিক ডাকে সাড়া না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের এখনকার পদক্ষেপ হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সাধারণভাবে কোনোভাবেই কোনো মুভমেন্টে যেতে রাজি নয়। পজিটিভ অর্থে যদি বলি তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের পার্সপেক্টিভ হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশের জন্য কাজ করে, এটা যেমন পজিটিভ পার্সপেক্টিভ। আবার যদি নেগেটিভও ভাবি তাহলেও যারা দুষ্ট মানুষ তারা কিন্তু এই নেগেটিভলি এইভাবেও ভাবতে পারে যে সেনাবাহিনীর বিপক্ষে গেলে খবর আছে। তো যেভাবেই ভাবুক, যে ভাবনাটাই মাথার মধ্যে তার কাজ করুক, সুস্থ মানুষ পজিটিভলি ভাববে, আর দুষ্ট মানুষ যারা সমাজের ক্ষতি করে বেড়ায় সেই দুষ্ট মানুষরা ভয় পাবে, সেনাবাহিনীকে ভয় পাবে। সেনাবাহিনী জনগণের সঙ্গে মিশে কাজ করে না বলে, দূরে থাকে বলেই এক ধরনের ভয় তো কাজ করে যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট। তো সেই ভয় করে হলেও যদি অপকর্ম থেকে মানুষ বিরত থাকে সেটাও কিন্তু পজিটিভ। এই দুই ভাবনা থেকেই মূলত এই ডাকে সাড়া দেবে না, যেটা আগেই বলেছিলাম যে সাড়া দেওয়ার কোনো কারণও নেই, সাড়া দেয়ও নি। তারপরে হাসনাত আব্দুল্লাহ বাসায় গিয়ে গণমাধ্যমকে বলেছিলেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের উপরে আমাদের আস্থা রয়েছে। এবার সার্জিস আলম একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিটা হয়েছে শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে। সেখানে দেখা যাচ্ছে যে তার পাশে রুহুল কবির রিজভী, বিএনপির নেতা। আপনারা এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন, দৈনিক সমকালের এই ফটোকার্ড। দৈনিক সমকাল যেটা বলছে যে সার্জিস আলম বলছেন সেই অনুষ্ঠানে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এটা সার্জিস আলম বলছেন। কিন্তু তাদের ঠিক কয়েক ঘন্টা আগে, 24 ঘন্টাও না, 24 ঘন্টাও কিন্তু হয়নি, 24 ঘন্টারও কম সময় আগে তাদের রুদ্রমূর্তি দেখেছে সেনাবাহিনী, যেন সেনাবাহিনীকে একেবারে ম্যাসাকার করে ফেলবে তারা, এমন অবস্থা। এক সমন্বয়ক তো ঘোষণাই দিয়েছেন, এই ফটোকার্ডটা আমরা দেখাচ্ছি না কারণ এটা কোনো বড় স্বীকৃত গণমাধ্যমের ফটোকার্ড নয়, এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা ঘটনা। রাজশাহী ইউনিভার্সিটির একটা অনলাইন পত্রিকার ফটোকার্ড। তারা এক সমন্বয়ক সম্পর্কে বলছে যে এক সমন্বয়ক মন্তব্য করেছে যে ফটোকার্ডটা এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু এটা অথেন্টিক ব্যাপার, এটা নিশ্চিত করতে পারছি না, তাই এই ফটোকার্ড, এই ব্যক্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি না। সেই জায়গায় আমরা সচেতন থাকতে চাই। তার নাম বলছে এই ফটোকার্ডে ফাহিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক। তিনি বলছেন ভয়াবহ কথা। এটা যদি এই রাজনৈতিক দলের মনের কথা হয় তাহলে এর চাইতে ভয়াবহ ব্যাপার আর থাকতে পারে না। এই ব্যাপারে সঠিক তদন্ত সেনাবাহিনী করবে বলে আমরা অন্তত প্রত্যাশা করতে পারি। যদি এরকম ঘটনা না ঘটে থাকে তাহলে সেটা দেশের জন্য খুব ভালো, আর যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে, এরকম মন্তব্য কেউ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। যে অ্যাকশনটা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের 5 লাখ টাকা চুরি করেছেন একজন সমন্বয়ক এবং ধরা পড়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম নানা আজকে দিনের মধ্যে, গত একদিনের মধ্যে সমন্বয়কদের সারা দেশে গ্রেপ্তারের অনেক নিউজ কিন্তু এসেছে। এই সমন্বয়ক ফাহিম রেজা, যদি এটা সত্য হয়, তিনি বলছেন গণভবন যেভাবে দখল হয়েছিল ঠিক সেভাবে ক্যান্টনমেন্টও দখল করা হবে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ কথা। ক্যান্টনমেন্ট দখল করবে এরা যদি ক্যান্টনমেন্ট দখল করে তাহলে আর বাকি থাকলো কি? এরা তো সবই পারে। তো এরা যদি সবই পারে তাহলে ইউটার্ন নিচ্ছে কেন, সেই প্রশ্নটা অনেকে করছেন। সার্জিস যেমন ইউটার্ন নিলেন, হাসনাত ইউটার্ন নিলেন, আবার
তাদের যদি সমালোচনা, এটা তো বিরুদ্ধে কথা বলা না, সমালোচনা সহ্য করারও তো একটা ক্যাপাসিটি থাকতে হবে। তাদের যদি কেউ সমালোচনা করে, সেই সমালোচকদেরও আবার দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সমালোচনার যে মিডিয়া করে, সেই মিডিয়ার পেছনে তারা লেগে পড়ে নানাভাবে। টেকনিক্যালি তো লাগেই, আবার বাহুবল দেখানোর ব্যাপারও আমরা এর আগে দেখেছি। বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তারা বাহুবল দেখানোর চেষ্টা করেছে। কদিন আগে এখন টিভির একজন সাংবাদিকের চাকরি গিয়েছে। তো এই সমন্বয়কের এই বক্তব্য যদি সত্য হয়, আবারও বলছি যদি সত্য হয়, তাহলে ইমিডিয়েট সেনাবাহিনীর অ্যাকশন নেওয়া উচিত। এছাড়া আর কোনো গত্যান্তর নেই। আমার মনে হয় যে এই ক্ষেত্রে অন্তত সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের 100% না হলেও 98% মানুষ সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবে। শেষ প্রসঙ্গে আসি, শেখ হাসিনা সম্পর্কে যে ব্যাপারটা বলছিলাম, শেখ হাসিনা ব্যাপারে খবর রটেছে। বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা বলছেন তাদের গণমাধ্যমে, এবং ইন্ডিয়ার কিছু গণমাধ্যম বলছে শেখ হাসিনা কলকাতায় এসেছেন। শেখ হাসিনা কলকাতায় কেন এসেছেন এর ব্যাখ্যা আমার কাছে নেই, তবে শোনা যাচ্ছে তিনি কলকাতায় এসেছেন, তাকে কলকাতায় আনা হয়েছে। কেন শেখ হাসিনাকে কলকাতায় আনা হবে? তাহলে কি ব্যাপারটা এরকম যে শোনা যাচ্ছিল বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে, কেউ কেউ এই পরিকল্পনা করছে, এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। তারা ঈদের পরে আরো বেশি সক্রিয় হতে চায়, ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চায়। এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা? আমি নিজেও জানি না এই 14 জন কারা। সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। জুলকারনাইন শায়েরের শেয়ার দেয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে, এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে। বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে, সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে, এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেয়া যায়, আরও দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি
আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পাঁয়তারা কিন্তু চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সঠিক সময়ে যেন না হয়, এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক। তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেয়া এবং বিএনপিকে দুর্বল করে দেয়া।